গুড ইভিনিং সকলকে। তো আজকে আমরা 4 এপ্রিলে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম সেইগুলো কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্টিডোট অফ হেপারিন। হেপারিনের অ্যান্টিডোটের নাম কি? তো তোমরা সবাই ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছো 84 জন। পোটামিন সালফেট, অ্যান্সার পোটামিন সালফেটই হবে। এবার আমরা আরও কতগুলো অ্যান্টিডোটের নাম একটু দেখে নিই, ঠিক আছে? যেগুলো অপশানে আছে মোটামুটি সেগুলো একটু দেখে নিই। যে গ্লুকোজ আমরা যখন কোনো একটা পয়জনিং কন্ডিশান, ধরা যাক যে ইনসুলিন আমাদের বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কী ইউজ করি? গ্লুকোজও ইউজ করি, আবার হচ্ছে ফ্রুক্টোজও ইউজ করি। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট কিসে ইউজ করি? যদি আয়োডিন আমাদের টক্সিকেশন হয়, আয়োডিন পয়জনিং বা টক্সিকেশন হয়, সেক্ষেত্রে আমরা কী ইউজ করি? সেক্ষেত্রে আমরা সোডিয়াম থায়োসালফেট ইউজ করে থাকি। পোটামিন সালফেট তো জানো তোমরা, হেপারিনের যদি আমাদের টক্সিকেশন হয় তাহলে আমরা পোটামিন সালফেট ইউজ করি। আর ডিফেরক্সামাইন, ফেরো মানে এফি, তো এই ক্ষেত্রে আয়রনের যদি পয়জনিং হয় বা টক্সিকেশন হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিডোট হিসাবে কী ইউজ করি? এটা ডিফেরক্সামাইন, ঠিক আছে? তো এখানে বুঝতে পারলে যে আমাদের যে সমস্ত অ্যান্টিডোটগুলো আছে, ফার্স্ট হচ্ছে ইনসুলিনের অ্যান্টিডোটের নাম কি? গ্লুকোজ বা ফ্রুক্টোজ। আয়োডিনের ক্ষেত্রে সোডিয়াম থায়োসালফেট, হেপারিনের ক্ষেত্রে পোটামিন সালফেট, এবং হচ্ছে আয়রনের ক্ষেত্রে তোমার ডিফেরক্সামিন। এই সমস্তগুলো হচ্ছে অ্যান্টিডোট অফ দ্য ভেরিয়াস যে সমস্ত আমরা আলোচনা করলাম, ঠিক আছে? দ্বিতীয়ত কী কোশ্চেন বলেছে? 40 ইয়ার ওল্ড, সেকেন্ড কোশ্চেন এটা। 40 ইয়ার ওল্ড মেল প্রেজেন্টস উইথ ফিভার, হেডেক অ্যান্ড পেটিক্যাল র্যাশ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যানালাইসিস, সিএসএফ অ্যানালাইসিস কী বলছে? যে এলিভেটেড প্রোটিন আছে, দেন হচ্ছে লো গ্লুকোজ অ্যান্ড নিউট্রোফিলিক পিলিওসাইটোসিস, ঠিক আছে? এখানে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এলিভেটেড প্রোটিন এবং হচ্ছে লো গ্লুকোজ, এই দুটো জিনিসকে খুব ভালো করে দেখতে হবে। তো মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম কী? যেখানে ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস, এটাই অ্যান্সার হবে। আমরা একটু দেখে নিচ্ছি, অ্যান্সার এটাই হবে। তো দেখতে পাবে যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে, যদি তাদের আমরা সিএসএফ স্টাডি করে থাকি, তো সিএসএফ হবে টার্বিড হয়ে থাকবে, এবং তাতে লিউকোসাইড কাউন্ট সব কত হবে? 1000 থেকে 2000 থেকেও বেশি, মানে 1000 বা 2000-এর বেশি হবে লিউকোসাইড কাউন্ট। এবং গ্লুকোজ নর্মাল ভ্যালু দেখতে পাবে 50 to 80 নর্মাল হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে গ্লুকোজের ভ্যালুটা অনেকটা কম হবে, ঠিক আছে? লো গ্লুকোজ। অ্যান্ড প্রোটিনের যেটা ভ্যালু সেটা দেখতে পাবে 200 বেশি হচ্ছে, 200-এর বেশি হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে কী হয়, যে সমস্ত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ধরতে পারো এই নাইজেরিয়া মেনিনজাইটিসের কথাই বলি, তো এরা কী করে? গ্লুকোজকে কি খাদ্য হিসেবে গ্রহণ করে, ঠিক আছে? খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং এর ফলে কী হয়? আমাদের তোমার গ্লুকোজের পরিমাণটা কমে যায়, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, 3 নাম্বার কি কোশ্চেন দেখা যাক। 3 নাম্বার দিয়েছে আর নিওনেট উইথ প্রজেক্টাইল ভোমিটিং এবং অলিভ শেপড মাস দেখতে পাওয়া যায়। তাহলে প্রজেক্টাইল ভোমিটিং মানে কি? নিশ্চয়ই কোনো একটা জায়গায় অবস্ট্রাকশান তৈরি হচ্ছে, তার জন্য প্রজেক্টাইল ভোমিটিং তৈরি হয়েছে। পাইলোরিক স্টেনোসিস, হার্টস্পাং অনেকে দিয়েছে, হার্টস্পাংয়ের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? হার্টস্পাংয়ের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিবন লাইক স্টুল দেখতে পাওয়া যায়, রিবন লাইক স্টুল, এটা কিন্তু হার্টস্পাংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, তো পাইলোরিক স্টেনোসিস দেখতে পাবে। পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। নন বিলিয়াস কেন? কারণ ওখানে যেহেতু তোমার পাইলোরাস কার পোর্শন, পাইলোরাস হচ্ছে তোমার স্টোমাকের পোর্শন, স্টোমাকের লাস্ট পোর্শনকে আমরা কী বলি? পাইলোরাস বলে থাকি, ঠিক আছে? সেই জায়গাতে যখন অবস্ট্রাকশান হচ্ছে, তার মানে কি ওখানে তো বাইল কোনো ব্যাপার নেই। বাইল ডাক্ট তোমার যখন লিভার থেকে তৈরি হচ্ছে, সিস্টিক ডাক্ট নিয়ে যাচ্ছে, তোমার গলব্লাডারে কালেক্ট হচ্ছে বা স্টোর হচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে সিস্টিকটা সেটাকে নিয়ে যাচ্ছে, ওটা অনেক পরের ব্যাপার, কারণ স্টোমাক পর্যন্ত বাইরের কোনো ব্যাপার নেই, তার জন্য নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং বলা হচ্ছে। দ্বিতীয়ত দেখতে পাবে অলিভ শেপ মাস দেখতে পাবে অন প্যালপেশন অফ দ্য রাইট আপার কোয়াড্রেন্টে, ঠিক আছে? আচ্ছা, আর একটা যেটা আছে ম্যানেজমেন্টে একটা কি গুরুত্বপূর্ণ সার্জারি, এটা খুব পরেও আমাদের নর্মাল এক্সামে তো আসে, র্যামস্টেড পাইলোরোমায়োটমি, RMSTEDT, র্যামস্টেড পাইলোরোমায়োটমি, এটা কিন্তু হাইপার পাইলোরিক স্টেনোসিস বা পাইলোরিক স্টেনোসিসের একটা কি না গুরুত্বপূর্ণ সার্জারির নাম, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে? যে পাইলোরিক স্টেনোসিস হচ্ছে এখানে নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং দেখতে পাওয়া যায়,
দ্বিতীয়ত হচ্ছে তোমার অলিভ শেপ মাস দেখতে পাওয়া যায় রাইট আপার কোয়াড্রেন্টে দেখতে পাওয়া যায়। এবং এই সার্জারির নাম কি? সার্জারির নাম হচ্ছে র্যামস্টেড পাইলোরোমায়োটমি। ঠিক আছে, দ্বিতীয় কী বলছে 3 নাম্বার কোশ্চেন এটা ছিল। 4 নাম্বার কোশ্চেনটা দেখি। 4 নাম্বারে কী বলছে যে আর নিউবর্ন প্রেজেন্ট উইথ আপওয়ার্ড স্ল্যান্টিং প্যালপেবল ফিসার আর সিঙ্গল পালমার ক্রিজ অ্যান্ড হাইপোটোনিয়া হুইচ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ইজ মোস্ট লাইকলি। আচ্ছা, তো এগুলো যেটা অ্যান্সার হবে ট্রাইজোমি 21 অ্যান্সার হবে। ঠিকই দিয়েছে অ্যান্সার তোমরা। তো ট্রাইজোমি 1 ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়। মেনলি পালমার ক্রিজ হচ্ছে সিঙ্গেল হয়ে থাকে, হাইপোটোনিয়া তার মধ্যে কাজ করার যে ইচ্ছাটা সেটা অনেকটা কম থাকে। ঠিক আছে, তারপরে এর মধ্যে হাইপোটোনিয়া দেখতে পাওয়া যায় বলছিলাম। হাইপোটোনিয়ার ক্ষেত্রে কী হয়? হাইপোটোনিয়ার ক্ষেত্রে মাসেল টোনটা কম হয়, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ট্রাইজোমি 21। আচ্ছা, ট্রাইজোমি 21কে কী বলা হয় বলো তো? ট্রাইজোমি 21কে বলা হয় ডাউন সিনড্রোম। ঠিক আছে, আর ট্রাইজোমি 13কে কী বলা হয়? পাটাও সিনড্রোম। আর হচ্ছে ট্রাইজোমি 18কে বলা হয় এডওয়ার্ড। আমি এভাবে মনে রাখি, 18 হচ্ছে 8E, এডওয়ার্ডটা মনে রাখতে 18, আর হচ্ছে এডওয়ার্ড, এরকম করে মনে রাখি 18 আর হচ্ছে এডওয়ার্ড। ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো যে ট্রাইজোমি 21টা মোটামুটি মনে থাকে ডাউন সিনড্রোম, আর ট্রাইজোমি 13 হচ্ছে পাটাও সিনড্রোম, এবং হচ্ছে ট্রাইজোমি 18 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম। ঠিক আছে, বাকিগুলো মোটামুটি বলে দিলাম। আর এখানে ক্ষেত্রে যে পালমার ক্রিজ বলো বা হচ্ছে হাইপোটোনিয়া বলো, এই সমস্ত জিনিসগুলো তোমার হচ্ছে কিসে দেখতে পাবে তুমি? ডাউন সিনড্রোমে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর একটা সিনড্রোম আছে কী বলো তো? টার্নার সিনড্রোম, তাই তো? আচ্ছা, এখানে কি কোশ্চেনটা দিচ্ছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন। ফ্রিজ সেন্সিটিভ বলতে কি মানে এরা ফ্রিজ সহ্য করতে পারে না। ঠিক আছে, ফ্রিজ সহ্য করতে পারে না মানে কি নর্মাল টেম্পারেচার রাখতে হবে আর কি। আচ্ছা, তো এখানে দেখতে পাবে তোমরা যদি কোনো ইমেজ বেস কোশ্চেন আসে তো সেক্ষেত্রে দেখতে পাবে যে এই যে আমরা ভ্যাকসিনটা দেখতে পাচ্ছি বা এই যে তোমার এটা দেখতে পাচ্ছি, যন্ত্রটা দেখতে পাচ্ছি, এর নাম কি? আইলারের পুরো কথা কি? আইস লাইন রেফ্রিজারেটর। ঠিক আছে, তো এই আইস লাইন রেফ্রিজারেটর দেখবে কিছু ভ্যাকসিন ওপরে রাখা আছে, কিছু ভ্যাকসিন নিচে রাখা আছে। এর কথা হচ্ছে যেগুলো নিচে রাখা আছে সেগুলো হচ্ছে হিট সেন্সিটিভ ভ্যাকসিন। হিট সেন্সিটিভ কথার অর্থ কি? হিট সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে এই সমস্ত ভ্যাকসিনগুলো হিট সহ্য করতে পারে না। ঠিক আছে, আর ওপরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন। ফ্রিজ সেন্সিটিভ বলতে কি? এরা ফ্রিজিং কন্ডিশন মানে ঠান্ডা কন্ডিশন সহ্য করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এখানে দিয়েছে সবথেকে মোস্ট ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন কি? তাহলে এরা ফ্রিজ সহ্য করতে পারে না, তাহলে কি এদের ক্ষেত্রে কোনটা অপশন হবে? দেখতে পাচ্ছ হেভি এখানে সবথেকে ওপরে আছে, তাহলে কি হেভি এটা হচ্ছে অপশন হবে। যদি এই কোশ্চেনটাই দিত হিট সেন্সিটিভ সবথেকে কী হবে ভ্যাকসিন, সেক্ষেত্রে অপশন হতো ওপিভি, যেটা অনেকেই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য না করার জন্য যে ফ্রি সেন্সিটিভ, কারণ মেনলি কোশ্চেন আছে সবসময় বেশিরভাগ সময় হিট সেন্সিটিভ, তার জন্য আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি যে ফ্রি সেন্সিটিভ দিয়েছি। তো হিট সেন্সিটিভের জন্য বেশিরভাগ ওপিভি করে ফেলেছে। ঠিক আছে, ওপিভি হচ্ছে মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন। যে আমাদের সবথেকে দেখতে পাবে নিচের দিকে দেখতে পাওয়া যায় কি? ওপিভিকে দেখতে পাওয়া যাবে আইলারের। ঠিক আছে, কারণ এটা হচ্ছে সবথেকে হিট সেন্সিটিভ ভ্যাকসিন, হিটের সংস্পর্শে এলে এটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এটাকে একটা জিনিসে মানে নাম দেওয়া হয়েছে কোল্ড চেন মার্কারও বলা হয়, মানে ওপিভিকে কোল্ড চেন মার্কারও বলা হয় এই তার হিট সেন্সিটিভ প্রপার্টির জন্য। ঠিক আছে, আচ্ছা, কারণ মার্কার বলতে কি মানে এটাই বলে দেয় যে কোল্ড চেনটা কত সুন্দর কাজ করছে, এটা বলে দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে হেভি। ঠিক আছে, আচ্ছা, গ্রাফ রিজেকশন দ্যাট অকার্স উইদিন 48 আওয়ার্স বলেছে, তাই তো? অ্যাকিউট, ক্রনিক, হাইপার অ্যাকিউট। আচ্ছা, হাইপার অ্যাকিউট মানে উইদিন মিনিটসের মধ্যে যেটা হয়, উইদিন মিনিটস টু উইদিন আওয়ার্সের মধ্যে যেটা হয় তাকে বলা হচ্ছে হাইপার অ্যাকিউট। হ্যাঁ, আর অ্যাকিউট কাকে বলে? উইদিন 6 উইকের মধ্যে হলে তাকে অ্যাকিউট বলা হয়। ঠিক আছে, আর যদি ক্রনিক রিজেকশান বলা হয় তাহলে সেটা আফটার অনেকটা টাইম পরে সেটাকে বলা হচ্ছে ক্রনিক রিজেকশান। যেহেতু 48 আওয়ার্সকে এটা মনে রাখা দরকার যে উইদিন যদি 48 আওয়ার্সও বলে সেটাকে আমরা কী হিসাবে ধরবো? হাইপার অ্যাকিউট কন্ডিশন হিসাবেই ধরবো। তো গ্রাফ রিজেকশন যেটা 48 আওয়ার্সের মধ্যে হয় তাকে আমরা হাইপার অ্যাকিউট রিজেকশন বলে থাকি। এটা মেনলি তুমি দেখতে পাবে রিনালের ক্ষেত্রে দেখতে পাবে রিনাল ট্রান্সপ্লান্ট হয়, তো রিনাল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কী হয়? এই সমস্ত দেখতে পাওয়া যায় অ্যাকিউট, ক্রনিক, হাইপার অ্যাকিউট রিজেকশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা আসলে মানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ব্যাপার, মানে
যখন কোনো কিছু আমরা ধরো রিনাল ট্রান্সপ্লান্টই করছি, তখন হচ্ছে যে আমরা যে নতুন যে কিডনিটা বসাচ্ছি তাকে আমাদের বডি কী নেয়, ফরেন বডি হিসেবে নিয়ে নেয়। তার জন্য কি বডি কী করে, তার পরিবর্তে অ্যান্টিবডি হিসেবে প্রডিউস করে এবং সেটাকে রিজেকশান করে ফেলে। এটাকে বলা হচ্ছে গ্রাফট রিজেকশান। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অফ দ্য লাং। আচ্ছা, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এখানে তুমি দেখতে পাবে যে আমাদের লাং ভলিউম এবং ক্যাপাসিটিগুলো দেওয়া আছে। তো প্রথমে দেখতে পাবে যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কী হয়, ইন্সপিরেটরি ক্যাপাসিটিতে দেখতে হবে ইন্সপিরেটরি যে রিজার্ভ ভলিউম থাকে আর টাইটাল ভলিউম যুক্ত করলে তাকে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলা হয়। ভাইটাল ক্যাপাসিটি কী হয়, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ তোমার বলতে পারো যে ইন্সপিরেটরি ক্যাপাসিটিটাকে অ্যাড করলাম প্লাস হচ্ছে তোমার ইআরভি করে দিলাম, ইআরভি মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম করে দিলাম, তাহলে আমরা কী পাবো, ভাইটাল ক্যাপাসিটি। পুরো যদি আমরা নিই টোটাল লাং ক্যাপাসিটি মানে কি এই পুরোটা সেক্ষেত্রে কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, এরকম বলতে পারি। আচ্ছা, বা এরকম করে বলতে পারি যে ভাইটাল ক্যাপাসিটি প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, এই দুটোকে অ্যাডিশন করলেও পাবো। ঠিক আছে। আচ্ছা, ফাংশনাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল লাং ক্যাপাসিটি হচ্ছে কী হয় না হচ্ছে, বা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি না হলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলা হয়। এটা হচ্ছে লাস্টের, মানে যদি আমরা ইআরভিকে রেসিডুয়াল ভলিউমের সাথে যোগ করি, রেসিডুয়াল ভলিউমের সাথে ইআরভি যদি যোগ করি তাহলে কী পাবো, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি পাবো। ঠিক আছে, এবং এটা কত হয়ে থাকে, 1100 প্লাস 1200 ওই 2300 2400 কাছাকাছি হয়ে থাকে। তো এখানে ক্ষেত্রে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কত হবে, 2400 হবে। বোঝা গেল। তাহলে আইসি কার হচ্ছে, আইসি হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইটাল ভলিউম। ভিসি কার, ভিসি হচ্ছে তোমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ঠিক আছে, প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে। আচ্ছা, তোমার দ্বিতীয়ত হচ্ছে টিএলসি কার, টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কার না হচ্ছে যদি ইআরবির সাথে আরভি যোগ করি তাহলে পাবো। মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট রিনাল টিউমার অফ চাইল্ড, এখানে জানার কিছু নেই, এটা হচ্ছে মেনলি হচ্ছে উইলিয়ামস টিউমার বা উইলিয়ামস টিউমার, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট রিনাল টিউমার অবশ্যই রিনাল টিউমার। হ্যাঁ। আচ্ছা, তারপর কি ফাদার অফ সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, সবাই জানো সিগমন্ড ফ্রুড বা ফ্রুইড, তো এরা হচ্ছে আমাদের ফাদার অফ সাইকো অ্যানালিটিক্যাল থিওরির কে প্রবক্তা। ঠিক আছে। আব্রাহাম মাসলো কী করেছিল, মাসলো হায়ারার্কি, এটা আমরা দেখতে পাবো এখানে, সাইকোলজিক্যাল নিডস, সেফটি নিডস বা বিলঙ্গিং বা লাভ নিডস, এস্টিম নিডস অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এটা সবাই জানো আব্রাহাম মাসলোর কি, যে মাসলো হায়ারার্কি। আচ্ছা, বিনিয়া শার্টলি কী করেছিল বলতো, বিনিয়া শার্টলি হচ্ছে ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, তাই তো, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, আমি লিখে দিচ্ছি ইলেকট্রোকনভালসিভ থেরাপি। ঠিক আছে। আচ্ছা, জোসেফ লাফট অ্যান্ড হ্যারিংটন ইনকাম, এরা হচ্ছে করেছিল জোহারি উইন্ডো কি, জোহারি উইন্ডো হচ্ছে তোমার একটা ওয়ান মেথড বা একটু দেখে নিও তোমরা, তোমার এরা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ মেথড অফ থেরাপিউটিক কমিউনিকেশনের একটা মেথড। জোসেফ লাফট এবং হ্যারিংটন ইনকাম করেছিলেন জোহারি উইন্ডো। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কী আছে, পেশেন্ট উইথ টাইপ 1 ডায়াবেটিস মিলিটাস। আচ্ছা, ফ্রুটি ব্রিথ দেখতে পাওয়া যাচ্ছে এবং টাকিকার্ডি, এটা কুসুমাল রেসপিরেশন মানে বুঝতে পেরে যাবে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে আর কি। অ্যান্সার হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যখন দেবে কুসুমাল রেসপিরেশন দেওয়া আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আর কিছু নেই। আচ্ছা, তাহলে হয়ে গেল। আর একটা জিনিস বলে দিই যে এডিএইচ কী করে, এডিএইচ হচ্ছে ডায়াবেটিক ইনসিপিটাস করে, ঠিক আছে। এডিএইচের অপর নাম কি, এডিএইচের অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। যদি এর অভাব দেখতে পাওয়া যায় তাহলে ডায়াবেটিক ইনসিপিটাস হয়। আচ্ছা, এডিএইচ করতে ক্ষরণ হয় পস্টেরিয়ার পিটুইটারি থেকে। ঠিক আছে, পস্টেরিয়ার পিটুইটারি থেকে। আচ্ছা, আর পস্টেরিয়ার পিটুইটারি থেকে আর কোন হরমোন খরিত হয়, অক্সিটোসিন, যেটা হচ্ছে একটা মোস্ট কমন হরমোন ইন দ্য অবসেন গাইনোকোলজিতে লাগে। ঠিক আছে। আর বাকি আর তেমন কিছু নেই। এরা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে বেরোয়, বলে পস্টেরিয়ার পিটুইটারি। তো পিটুইটারি গ্রন্থি থেকে কী বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এবং হাইপোথ্যালামাসকে কী বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তাই তো। হাইপোথ্যালামাসকে কী বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ।